ভেক্টর যোগের জন্য আমরা এবারে দুইটি পদ্ধতি পড়ব। এক নাম্বার হচ্ছে ত্রিভুজ সূত্র, দুই নাম্বার বহুভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রটা কি বলতেছে দেখো, খুব সিম্পলি আমরা এটা শিখে ফেলি। দেখো বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে থাকে, দেখো কিরকম, ধরো এটা একটা ত্রিভুজ আমরা এখানে ড্র করে নিলাম। দেখো কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে থাকে, ধরো যে এ বি সি একটা ত্রিভুজ এ বি বি সি, একই ক্রমে মানে কি, মানে একটা ভেক্টর যেখানে শেষ দ্বিতীয় ভেক্টর সেখানে শুরু, এই সিস্টেমটাকে বলা হচ্ছে একই ক্রমে। দেখো এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর, মানে এ বি একটা ভেক্টর, এটা আদি বিন্দু কি বলতো এ, আর শেষ বিন্দু কি বলতো বি। তারপর কি বলতো বিসি আরো একটা ভেক্টর, তাহলে বিসি ভেক্টরে আবার কি বলতো, এইখানে শেষ বিন্দু ছিল বি, এখানে কি বলতো আদি বিন্দু আবার কি বি, মানে একটা যেখানে শেষ দ্বিতীয়টা সেখানে শুরু, এরকম যদি থাকে তখন তাদেরকে বলা হয় একই ক্রমে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ বি এবং বিসি দুইটা ভেক্টর কি বলতো একই ক্রমে আছে। তো ত্রিভুজ সূত্র বলতেছে এরকম দুটি ভেক্টর বা ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের সমষ্টি নির্দেশ করবে। দেখো এ বি বিসি যে একই ক্রমে ছিল, তৃতীয় বাহু এটা কিন্তু বিপরীত ক্রমে আছে। তুমি হয়তো ভালো করে খেয়াল করলে দেখবা এ বি বিসি তারপর যদি সি এ থাকতো, তাহলে কিন্তু তিনটা ভেক্টরই একই ক্রমে হয়ে যেত, কিন্তু এভাবে কিন্তু এখানে দেয়া নাই। দেখো এ বি বি সি তারপর কি দেওয়া আছে এসি, তাহলে এসি হচ্ছে বিপরীত ক্রমে। আর এসি ভেক্টর কি নির্দেশ করবে বলতো, এ বি এবং বিসি এর সমষ্টি নির্দেশ করবে, এটাই বলছে ত্রিভুজ সূত্র। আমি আরেকবার বলছি শোনো, ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে থাকে, তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই দুটি বাহুর সমষ্টি নির্দেশ করে, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। অর্থাৎ এবি প্লাস বিসি ইকুয়াল এসি। আমরা এভাবেও মনে রাখতে পারি, ধরো তুমি এই পথে হাঁটছো, এই পথে যদি হাঁটো তাহলে দেখো, ধরলা তুমি এ বিন্দু থেকে হাঁটা শুরু করছো, এ বিন্দু থেকে বিতে আসলা, বি থেকে আবার কোথায় পৌঁছে গেলা বলো, সিতে গেলা, মানে এ থেকে শুরু করে সিতে গেছি। তাহলে এটা একটা উপায় এ থেকে সিতে যাওয়া। আবার এ থেকে সিতে আমরা কি বলতো আরেকভাবে যেতে পারি, কি সরাসরি এ থেকে সিতে যাব। তাহলে এ থেকে সিতে দুইভাবে যাওয়া যায়, প্রথমে এ থেকে বি, তারপর কি বি থেকে সি, ইকুয়াল আরেকবার কিভাবে যাওয়া যায়, সরাসরি এ থেকে সিতে। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, এ বি প্লাস বিসি ইকুয়াল এসি। ওকে, এবার দেখো বহুভুজ সূত্র। তো বহুভুজ সূত্র কি বলে, যে এইখানে বহুভুজ বলতে কি অনেকগুলো বাহু থাকবে, ধরো যে এন সংখ্যক বাহু আছে। তো এন সংখ্যক যদি বাহু থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো, যে তোমার এন সংখ্যক বাহু আছে ধরো, তাহলে ধরো এরকম এন সংখ্যক বাহু, তাহলে এই এন সংখ্যক যে বাহু তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে বহুভুজ সূত্রটা বলছে প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু, এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু থাকবে কি বলতো একই ক্রমে থাকবে, একই ক্রমে যদি থাকে, তাহলে লাস্ট যে বাহুটা আছে, তাহলে লাস্ট বাহুটা বিপরীত ক্রমে এদের সমষ্টি নির্দেশ করবে। যেমন দেখো, ধরো যে এটা এ বি সি ডি ই এফ, তো এ বি দেখো যে ক্রমে আছে, বিসিও কি বলতো সেম ক্রমে আছে, সিডিও একই ক্রমে, ডিই এবং ইএফ, এই সবগুলো যদি একই ক্রমে থাকে, তাহলে লাস্ট যে বাহুটা মানে এএফ, এটা যদি আমি বিপরীত ক্রমে দিয়ে দিই, তাহলে এএফ যে মানে লাস্ট যে বাহুটা বা লাস্ট যে ভেক্টর ছিল, সেটা কি করবে বলতো, বাকি সবগুলোর সমষ্টি নির্দেশ করবে। মানে এএফ ইকুয়াল হবে কি বলতো, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ। তাহলে এইভাবে বুঝতে পারছো কিনা? তাহলে বিষয়টা হচ্ছে ত্রিভুজের মতো, ত্রিভুজে যেমন তিনটা বাহু ছিল, তাহলে দুইটা বাহু ছিল একই ক্রমে, মানে তিনটার চেয়ে একটা কম। এখানে যদি এন সংখ্যক বাহু থাকে, তাহলে এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু থাকবে কি বলতো একই ক্রমে, এবং লাস্টের যে বাহুটা সেটা কি বলতো বিপরীত ক্রমে, এই সবগুলো বাহুর সমষ্টি নির্দেশ করবে। ওকে, তাহলে এই ছিল আমাদের ভেক্টর যোগের দুইটা পদ্ধতি। ওকে, এবার আমরা আয়ত একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর সম্পর্কে জানবো। দেখো আয়ত একক ভেক্টর কি, এটা বোঝার আগে আমাদের আগে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আইডিয়া নিতে হবে। দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা আগে যেগুলো পড়ে আসছি দেখো সবগুলোই ছিল কি বলতো দ্বিমাত্রিক, তো এখন আমরা মেইনলি পড়বো হচ্ছে ত্রিমাত্রিক। তো ধরো যে এটা এক্স এক্সিস, এটা কি ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড।
তাহলে আয়ত একক ভেক্টর কাকে বলে? দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। মানে এক্স অক্ষ বরাবর আমরা একটা ভেক্টর নিব, যে ভেক্টরের মান কি বলতো 1, তাকে বলা হয় আই। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিই, তাকে আমরা বলি হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিই, সেটাকে বলতেছি কি বলতো কে। তাহলে এই যে ধরো যে এক্স অক্ষ বরাবর 1 ইউনিটের একটা ভেক্টর আমি নিলাম, এটাকে আমরা বলি আই। ওয়াই অক্ষ বরাবর ধরো যে 1 ইউনিটের একটা ভেক্টর নিলাম, এটাকে আমরা বলি জে, এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিলাম, সেটাকে আমরা বলি কি বলতো কে। তাহলে এই যে আই জে কে, এগুলোকে একত্রে বলা হয় আয়ত একক ভেক্টর। প্রত্যেকটা অক্ষ বরাবর এক একটা একক ভেক্টর আছে। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আমরা বলি আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে বলি জে, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে বলা হয় কে। এখানে একটা জিনিস খেয়াল করব, যখনই আমরা একক ভেক্টর লিখবো তখন দেখবো উপরে একটা ক্যাপ চিহ্ন থাকে, এই যে এরকম একটা ক্যাপ চিহ্ন, এটাকে পড়া হয় এইভাবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, একটা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে বলা হয় কি বলতো আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ। তাহলে বলতো এক্স অক্ষ বরাবর যদি আমি 2 একক মানের একটা ভেক্টর চাই, তাহলে কি হবে সেটা? সেটা হবে 2i। যদি আমি ওয়াই অক্ষ বরাবর 3 একক ভেক্টর চাই একটা, তাহলে কি হবে বলতো? 3j। জেড অক্ষ বরাবর যদি আমি 4 একক দৈর্ঘ্যের একটা ভেক্টর চাই, সেটা হবে কি বলতো? 4k। বুঝতে পারছো? কারণ আই মানে কি 1, তো 2 দিয়ে যখন গুণ করলাম তখন সেটা কি হয়ে গেল? 2 একক হয়ে গেল। এটা যখন 3 দিয়ে গুণ করলাম সেটা হয়ে গেল 3 একক, 4 দিয়ে গুণ করলে হয়ে গেল 4 একক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, তো অবস্থান ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের যেহেতু বারবার কাজে লাগবে। তো অবস্থান ভেক্টর জিনিসটাকে দেখো, বলতেছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, ধরো যে একটা তুমি এরকম প্রসঙ্গ কাঠামো চিন্তা করতেছো এক্স ওয়াই জেড, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। তো এর যে মূল বিন্দু, এই যে এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে, এই মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, ধরো যে এখানে একটা বি বিন্দু আছে, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই যে মূল বিন্দুর সাপেক্ষে যে অবস্থান, মানে কি বলতো, এটা ও, এটা হচ্ছে পি। তাহলে এই যে ওপি, যে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থান অর্থাৎ ওপি, এই ওপি কে বলা হয়, বা ওপি ভেক্টর যেটা, সেটাকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওপি কে কি বলা হচ্ছে বলতো? তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর। বলো বুঝতে পারছি নাকি পারিনি? যে কোনো বিন্দু, ধরো যে এখানে একটা কিউ বিন্দু আছে, তাহলে ও কিউকে আমরা কি বলবো বলতো? ও কিউকে আমরা বলবো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকেই বলা হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, এবার দেখো আমরা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি জিনিসটা একটু বুঝি, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় এটা আসতে পারে। দেখো অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি, এছাড়াও এটা এডমিশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এডমিশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে। অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি। তো অন্তর্বিভক্তি কিরকম? ধরো এ একটা বিন্দু, তাহলে এ বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটাকে আমরা যদি স্মল এ বলি, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরকে যদি আমরা বলি স্মল বি। ধরো যে এখানে কি বলতো মূল বিন্দু আছে, অবস্থান ভেক্টর আমরা একটু আগে পড়েছি। তাহলে এই যে ধরো যে এটাকে আমরা বললাম বি ভেক্টর, এটা হচ্ছে ধরো মূল বিন্দু। ওকে, আর এ বিন্দুটা হচ্ছে এখানে আছে, দেখো ধরো এই যে এটাকে আমরা বলছি কি বলতো এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এ। তাহলে এই এ ভেক্টর এবং বি ভেক্টরকে, এ এবং বি ভেক্টরের সংযোগ রেখাকে যদি কোনো বিন্দু m:n অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বলো তো ভাইয়া? m:n অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? এই সি বিন্দুর অবস্থান ভেক্টর আমাকে বের করতে হবে। কার সাপেক্ষে বলতো? এ এবং বি এর মাধ্যমে বের করতে হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর।
তো দেখো এটা আমরা কিভাবে সলভ করি সেই জিনিসটা একটু দেখো। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর সি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা সি বলতেছি, যেটা আমরা বের করব। ওকে, তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে ও বিন্দু। তাহলে ত্রিভুজ যে আমাদের ও বি সি একটা যে ত্রিভুজ আছে, এখানে তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তাহলে দেখো তুমি লিখতে পারবে ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল কি বলতো ওসি ভেক্টর। বলো ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, দেখো ও থেকে বিতে গেছি, বি থেকে আবার সিতে গেছি, এটা কার সমান বলতো ওসি এর সমান। এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তাহলে বিসি ভেক্টর সমান কি হচ্ছে বলতো ওসি মাইনাস ওবি। তো ওসি হচ্ছে কি বলতো সি, আর বি ভেক্টর কি বলতো বি। বুঝতে পারছি কিনা দেখো, তাহলে বিসি ভেক্টর সমান এটা চলে আসলো। এটা আমরা আপাতত একটু মনে রাখি যে এটা হচ্ছে বিসি ভেক্টর। ঠিক আছে, এবার দেখো আবার ত্রিভুজ ও সি এ বা এ ও সি ত্রিভুজের মধ্যে কি হচ্ছে দেখো, এখানে আমরা আবার ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো ও সি প্লাস সি এ ইকুয়াল কি লেখা যায় বলতো ও এ লেখা যায়। তাহলে আবার দেখো সি এ সমান এখান থেকে কি লিখতে পারতেছি ও এ মাইনাস ও সি। তো ও এ বলতে কি ছিল আমাদের বলতো এ ভেক্টর, আর ও সি মানে কি ছিল বলতো সি ভেক্টর। তাহলে সি এ সমান আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটাও আমরা একটু এখন মার্ক করে দিই। এখন এই দুইটা ইউজ করে আমরা দেখো বাকি কাজটা করে ফেলবো কিভাবে। দেখো বিসি এবং সি এ এদের অনুপাত কত দেওয়া আছে দেখো, বিসি হচ্ছে এখানে এন আর সি এ কত বলতো এম। তো তুমি এইখান থেকে দেখো বিসি আর কি বলতো সি এ, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারবা, তুমি এখান থেকে লিখতে পারবে এরকম দেখো এম ইন্টু বিসি ইকুয়াল এন ইন্টু কি বলতো সি এ। তো এম ইন্টু বিসি দেখো এখানে এম ইন্টু বিসি আর এন ইন্টু কি সি এই দুইটা কি বলতো সমান, তাই না? তাহলে এটা দুইটা যেহেতু সমান অর্থাৎ মান সমান, আবার দেখো বিসি এবং সি এ এই দুইটার কি বলতো ডিরেকশনও কি বলতো একই, তাহলে আমরা এখানে ভেক্টর চিহ্ন দিতে পারি, যেহেতু মান সমান আবার কি দিকও সমান, এই জন্য কি বলতো ভেক্টর দুইটা সমান ভেক্টর হবে। এবার দেখো এম ইন্টু বিসি ভেক্টর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো সি মাইনাস বি, আর এন ইন্টু সি এ, সি এ ভেক্টর সমান কি ছিল দেখো সি সি এর সমান ছিল এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে দেখো এম সি ভেক্টর গুণ করে দাও মাইনাস এম বি ভেক্টর এন এ ভেক্টর মাইনাস এন সি ভেক্টর। তাহলে সবগুলো সি কে যদি আমরা এক পাশে করি, তাহলে এই যে এন সি কে আমরা ইকুয়েশনের এই পাশে নিয়ে আসি যদি, তাহলে দেখো সি ভেক্টর যদি আমরা কমন নেই তাহলে এম প্লাস এন, আর এখানে থাকবে কি আমাদের এন এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। তাহলে অতএব সি ভেক্টর সমান চলে আসলো দেখো এন ইন্টু এ ভেক্টর এন এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর ডিভাইডেড বাই কি বলতো এম প্লাস এন। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের কি সূত্র। তাহলে এইভাবে আমরা এটা করতে পারবো। দেখো এম ইন্টু তাহলে সি ভেক্টর সমান কি হলো বলো তো এন ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর। দেখো যখন আমরা এই সি বের করবো, নিয়ম মনে রাখার নিয়মটা হচ্ছে এরকম, দেখো সি বের করবো তাহলে এন ইন্টু হবে এই যে এটা এন যে পাশে আছে, এন আছে কি বলতো এই দুইটার মাঝখানে, তাহলে এন হবে অপোজিট সাইডে যাবে, আবার এম কি বলতো এই অপোজিট সাইডে আসবে। তাহলে এন ইন্টু এ এম ইন্টু কি বলতো বি ডিভাইড বাই এম প্লাস এন। এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তির জন্য সূত্র। তুমি এই প্রুফটা তোমার মনে রাখার আসলে দরকার নাই, তাও আর কি বোঝার জন্য একটু আর কি দেখানো, তবে শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। এখন সেম জিনিসটা যদি বহির্বিভক্তির ক্ষেত্রে হয়, তোমাদের জাস্ট একটা জিনিস এখানে চেঞ্জ হয়ে যাবে। ধরো যে এটুক হচ্ছে এম, এটা কিন্তু বহির্বিভক্তি, দেখছো এ বি বাহু হচ্ছে এটুক আর সিটা হচ্ছে কি বাইরের একটা বিন্দু। তাহলে এবার এম ইস টু এনটা দেখো কিভাবে হবে, এইটুক হচ্ছে এম আর এইটুক কি বলতো এইটুক হচ্ছে এন, এইটুক এন, এম ইস টু এন অনুপাতে বিভক্ত। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা শুধুমাত্র একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো বহির্বিভক্তির ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হবে, কি চেঞ্জটা আসবে সেটা দেখো, এই প্লাসের জায়গায় শুধুমাত্র আসবে কি বলতো মাইনাস, প্লাসের জায়গায় আসবে শুধুমাত্র কি বলতো মাইনাস।
এটা হচ্ছে বহির্বিভক্তির জন্য চিহ্ন। ওকে, সেম সূত্রটাই থাকবে, বহির্বিভক্তির জন্য শুধুমাত্র মাইনাস হয়ে যাবে, আর অন্তর্বিভক্তির জন্য প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির জন্য দুইটা সূত্র। এই দুইটা আমরা একটু মনে রাখবো। এটা কিভাবে কাজে লাগবে যদি জানতে চাও, তাহলে আমি তোমাদের একটু দেখাই। দেখো কিভাবে এটা আসলে কাজে লাগবে সেটা একটু দেখাই। ধরো তোমার এরকম করে একটা ত্রিভুজ দিয়ে দিছে প্রশ্নে, এ বি সি একটা ত্রিভুজ, এটা হচ্ছে ডি বিন্দু। তো তোমাকে বললো যে এডি ভেক্টর, যেটা দেখো এডি ভেক্টর, এডি হচ্ছে কি বলতো মধ্যমা, এটা বলে দিছে প্রশ্নে। বলছে কি এডি ভেক্টরকে এবি ও এসি এর মাধ্যমে প্রকাশ করো, এসি এর মাধ্যমে প্রকাশ করো। এটা কিন্তু তোমার ক নাম্বার প্রশ্নে আসতে পারে। তাহলে এডি ভেক্টরকে আমার কি করতে হবে বলতো, এবি ও এসি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এটা যেহেতু মধ্যমা, তাহলে বুঝতেছো কিনা দেখো, এটা হচ্ছে 1:1 অনুপাতে বিভক্ত করবে, মানে মধ্যবিন্দু না, তাহলে সমান অনুপাতে বিভক্ত করবে 1:1। তাহলে এবি ভেক্টর, এটা হচ্ছে এবি, এটা কি বলতো বিসি, তাহলে এটা 1:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে এই যে এই সূত্র অনুসারে আমরা কি বলবো বলতো, ওই যে সি এর, সি বলতে এটা কি বোঝাচ্ছে, ধরো যে এ হচ্ছে কি এখানে বলতো, এ কে ধরো তুমি চিন্তা করো যে এ হচ্ছে মূল বিন্দু এখানে, তাহলে এই যে এটা হচ্ছে বি, এটা কি বলতো, এটাকে তুমি যে এ ভেক্টর, এটাকে কি বলতো ওইটার সাথে যদি কম্পেয়ার করো, এটা এ এটা বি, তাহলে এই যে এডি ভেক্টর সমান কি লিখতে পারবা, 1 × এ প্লাস 1 × কি বলতো বি ডিভাইড বাই 1+1, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2। আর এ ভেক্টর কোনটাকে বলছি, এবি প্লাস এসি, তাই না, এবি প্লাস এসি ডিভাইড বাই 2। তাহলে এই যে এডি সমান এটা লেখা যায় এবি প্লাস এসি বাই 2। তো এই সূত্র যদি আমরা মনে রাখি, তাহলে এটা এইভাবে আমরা খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা পড়বো সামান্তরিক সূত্র, যেটা আমাদের ফিজিক্সে অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, আবার আমাদের যখন আমরা ম্যাথের সেকেন্ড পেপারে যখন আমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়বো, তখনও কিন্তু এই সূত্রটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো দেখো লব্ধির সামান্তরিক সূত্র, তো সামান্তরিক সূত্রটা দিয়ে মেইনলি আমাদের কি করা হয়, দেখো লব্ধির মান বের করা হয়। কি বের করা হয় বলতো, লব্ধির মান বের করা হয়, লব্ধির মান বের করা হয় এটা দিয়ে মেইনলি। হ্যাঁ, লব্ধির মান বের করা হয়। তোমরা ফিজিক্সে হয়তো অলরেডি পড়ে ফেলছো, লব্ধির মান বের করার জন্য এই সামান্তরিক সূত্র ইউজ করা হয়। তো দেখো এখানে দুইটা ভেক্টর আছে, একটা কি পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, আর এই যে লব্ধি যেটা সেটা কি আর ভেক্টর। কেন এটা লব্ধি হলো, দেখো তুমি এই যে ত্রিভুজ সূত্র একটু আগে পড়ে আসছো, তো কিউ ভেক্টরকে আমরা এইখানে না লিখে কিউ ভেক্টরকে কি বলতো আমরা এই বাহু বরাবর লিখতে পারি। তাহলে দেখো এই বিন্দু থেকে শুরু করে ওপি প্লাস এটা মিলে কি হয় বলতো আর হয় না। দেখো এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর কি আছে বলতো, একই ক্রমে আছে। তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে বিপরীত ক্রমে কি করবে বলতো, এদের যোগফল নির্দেশ করবে। ওকে, তাহলে আর হচ্ছে এখানে আর ভেক্টর হচ্ছে কি বলতো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা তো ভেক্টরের লব্ধি বললাম, এটা হচ্ছে আর হচ্ছে কি লব্ধি। এখন লব্ধির মান যদি আমরা জানতে চাই, তাহলে কিভাবে বের করব সেই জিনিসটা আমরা এবার দেখি। তো লব্ধির মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা একটা লম্ব টেনে নিব। এখান থেকে আমরা একটা লম্ব টেনে নিলাম। দেখো এগুলোর নাম দিয়ে দাও, ধরো যে এ বি সি ডি, আর এটা ধরো যে এম পয়েন্ট। হ্যাঁ, আমরা এখান থেকে কি করলাম বলতো, একটা লম্ব টানিয়ে দিলাম। হ্যাঁ, এম পয়েন্টে সি থেকে এম পয়েন্টে আমরা কি করছি বলতো, একটা লম্ব টানছি। হ্যাঁ, সি থেকে এম পয়েন্টে আমরা একটা লম্ব টানছি। তো এবার দেখো এসিএম একটা কি বলতো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে আমি তোমাদের লব্ধির মান নির্ণয়ের যে সূত্রটা, এটার প্রুফটা দেখাচ্ছি। হ্যাঁ, এই প্রুফটা এইভাবে একভাবে দেখাবো আমি, জ্যামিতিক প্রুফ। আরেকটা সহজ প্রুফ আমি দেখাবো, সেটা হচ্ছে যখন আমরা ডট গুণন পড়ে ফেলবো তখন। হ্যাঁ, ওইটা খুব সহজ প্রুফ, তো তোমাদের দুইটাই জেনে রাখা ভালো। তো দেখো
এখানে এ সি এম একটা কি বলতো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে কি হয়, এসি মানে অতিভুজ স্কোয়ার সমান কি বলতো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো বলো এসি মানেই কি বলতো আর না, এসি মানে কি লব্ধির মান। কারণ কি এখানে আমরা শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি। তো দৈর্ঘ্য একটা ভেক্টর যদি হয় এরকম দেখো এ বি ভেক্টর, তো এ বি এর যে দৈর্ঘ্য সেটাকে কি বলা হয়, ওই ভেক্টরের মান। আর এই যে তীর চিহ্ন দিছি এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো এর দিক। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বারা বোঝায় কি বলতো ভেক্টরের মান, আর তীর চিহ্ন দ্বারা কি বোঝায় বলতো দিক। তাহলে এসি এর জায়গায় কি বসালাম বলতো আর। এখন দেখো সিএম, সিএম সমান কি হবে, তো সিএম সমান তো আমরা জানি না। তাহলে দেখো এইখানে যেহেতু এই যে বিএডি এই কোণটা কত বলতো আলফা, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এই কোণটাও কি হবে বলতো আলফা। তাহলে সিএম যদি আমি বের করতে চাই, এটা তো আমি জানি বিসি সমান কি বলতো কিউ। তাহলে যদি আমি সিএম আবার বিএম বের করতে চাই কিভাবে বের করবো, দেখো তুমি যদি কস আলফা চিন্তা করো, কস আলফা সমান কি ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে কি বলতো অতিভুজ হচ্ছে বিসি। তাহলে বিসি এর আবার এখান থেকে তাহলে তুমি বিএম বের করো, বিএম সমান তাহলে কি হবে, বিএম সমান বিসি ইন্টু কস আলফা। বিসি মানে কি দেখো, বিসি মানে হচ্ছে কিউ, তাহলে কিউ কস আলফা। এটা আমরা বের করে ফেললাম কস আলফা দিয়ে। এবার দেখো আবার যদি তুমি সাইন আলফা নাও, সাইন আলফা সমান কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে সিএম ডিভাইড বাই কি বলতো বিসি। এটা কোথায় আমরা কস আলফা সাইন আলফা নিচ্ছি বলতো, বিসিএম ত্রিভুজের মধ্যে, হ্যাঁ বিসিএম ত্রিভুজের মধ্যে। তাহলে এখান থেকে দেখো সিএম সমান কত আসতেছে, সিএম সমান আমরা পেয়ে যাচ্ছি বিসি ইন্টু সাইন আলফা। আর বিসি মানে কি বলতো কিউ, তাহলে হচ্ছে কিউ সাইন আলফা। তো দেখো এবার সিএম সমান তাহলে আমরা পেয়ে গেছি, সিএম সমান কি বলতো কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। আর এ এম সমান দেখো এ এম সমান কি লিখতে পারি, এ এম সমান লিখতে পারি এ বি প্লাস বিএম, এ বি প্লাস বিএম হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর এখানে এবি মানে কি, এবি মানে হচ্ছে পি, তাহলে পি প্লাস আবার বিএম সমান কত পেয়ে গেছি দেখো, বিএম সমান আছে আমাদের কিউ কস আলফা, তাহলে এটার কি বলতো হোল স্কোয়ার। তো এখান থেকে যদি আমি লিখি দেখো আমরা পেয়ে যাচ্ছি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এই যে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কি বলতো কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এখন দেখো এইটা আর এটা মিলে কি হয়ে যাচ্ছে, তুমি যদি কিউ স্কোয়ার কমন নাও তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, যেটার মান কত বলতো, এটার মান পুরোটার মান হচ্ছে 1। তাহলে এখানে কি থাকলো পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। দেখো বুঝতে পারছো কিনা, তাহলে এখানে কি থাকলো পি স্কোয়ার থাকলো কিউ স্কোয়ার থাকলো আর কি থাকলো বলতো টু পি কিউ কস আলফা। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি এবার দেখো, তাহলে আমরা যেটা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি যে আর স্কোয়ার সমান কি বলতো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এইখানে যদি আমরা এই যে আর এর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে আমরা যদি এই পাশে ইকুয়ালের বা আমরা দুই পাশে যদি স্কোয়ার রুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো লব্ধির মান। যদি দুইটি ভেক্টর পি ও কিউ পরস্পর আলফা কোণে ক্রিয়ারত থাকে তাহলে তাদের লব্ধি হবে কি বলতো স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এই হচ্ছে তাহলে এটা আমাদের প্রুফ। এটা হচ্ছে লব্ধির মানের জন্য সূত্র। এটা কিসের সূত্র বলতো, লব্ধির মান। এবার দেখো লব্ধির দিক যদি আমরা বের করতে চাই, লব্ধির দিক বলতে কোনটা বোঝায়, এই যে মানে লব্ধিটা কোন দিকে কাজ করতেছে বা কত কোণে কাজ করতেছে। তো এই হচ্ছে থিটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব সেই জিনিসটা দেখো।
ধরো আমি এখানে থিটাটা আবার বের করতে চাই, তাহলে দেখো ত্রিভুজ আবার ওই ত্রিভুজটাতেই নিব, এসিএম ত্রিভুজের মধ্যে দেখো আমি থিটা বের করতে চাই, তাহলে আমি এখানে দেখো টেন থিটা সমান কি লিখতে পারি বলতো, এসিএম ত্রিভুজে টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি, তাহলে সিএম ডিভাইড বাই এএম। তাহলে বলো সিএম সমান আমরা কি পেয়ে গেছিলাম এখানে প্রশ্নে, সিএম সমান ছিল কিউ সাইন আলফা, সিএম সমান ছিল আমাদের কিউ সাইন আলফা। আর এএম সমান কি ছিল, এএম সমান ছিল এবি প্লাস কি বলতো বিএম। তো এবি মানে কি, এবি মানে হচ্ছে পি, আর বিএম সমান ছিল কি বলতো কিউ কস আলফা। তাহলে লব্ধির দিক নির্ণয়ের সূত্রটি আমরা এখান থেকে পেয়ে গেলাম, মানে অর্থাৎ লব্ধির দিক কোনটা বলতো, থিটা, থিটা হচ্ছে কি লব্ধির দিক। তাহলে এই সূত্র ইউজ করে আমরা কি করবো বলতো, আমরা লব্ধির দিক নির্ণয় করব। ওকে, তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা বের করব লব্ধির দিক, লব্ধির দিক। লব্ধির দিক নির্ণয়ের জন্য এই সূত্রটা ইউজ করবো। আমি একটু তোমাদের আরেকবার বলে দিই, তাহলে লব্ধির দিকটা বা কোণটা আমি কার সাথে বের করতে চাচ্ছি বলতো, পি এর সাথে। মনে রাখবো আমরা এইভাবে, যেহেতু পি এর সাথে লব্ধির দিক বের করতে চাচ্ছি, তাহলে নিচে আমরা প্রথমে পি কে লিখে ফেলবো। পি কে লেখার পরে আমি কি করবো বলতো, উপরে একটা কিউ লিখবো, নিচেও একটা কিউ লিখবো। উপরে দিব সাইন আলফা, নিচে দিব কি বলতো কজ আলফা, এইভাবে আমাদের মনে রাখবো। ওকে, যদি আমি কিউ এর সাথে বের করতাম লব্ধির দিক, তাহলে থিটাটা এখানে হইতো, সেই ক্ষেত্রে ধরো যেটাকে থিটা প্রাইম বললাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হয়ে যেত বলতো, টেন থিটা সমান এখানে থাকতো কিউ, উপরে একটা পি দিতাম, নিচেও একটা কি দিতাম বলতো পি, উপরে লিখতাম সাইন আলফা, নিচে লিখতাম কি বলতো কস আলফা। তো এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে। আমরা মেইনলি বের করি প্রথম যে ভেক্টর দেওয়া ছিল তার সাথে লব্ধির দিক বের করি। যেহেতু আমাদের প্রথমে পি ছিল, পরে ছিল কি বলতো কিউ, মানে পি ও কিউ ভেক্টরের লব্ধি নির্ণয় করো, এই টাইপের তো বলা থাকবে। তো যেহেতু প্রথমে পি ভেক্টর বলা থাকে, ওই জন্য আমরা নর্মালি পি এর সাথেই বের করি, তাই আমরা এটাই সবসময় ইউজ করবো। তবে লব্ধির দিক কিউ এর সাথে বের করলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হলো লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়। এবার দেখো ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে, যদি এই ক্ষেত্রে আবার লব্ধি বের করতে বললে কি করব, দেখো ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে কিরকম, ধরো যে এই যে এইদিকে আছে আমাদের একটা পি ভেক্টর, এদিকে আছে কিউ, তো তোমাকে বলছে পি মাইনাস কিউ সমান কত, তাহলে এটা তো পি আমরা বুঝতে পারছি। এখন কিউ যেহেতু আমাদের মাইনাস কিউ বলছে, তাহলে এই দিকে যদি কিউ হয়, তাহলে মাইনাস কিউটা কোন দিকে হবে বলতো, বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে এইবার আমরা যদি লব্ধি বের করতে যাই, তাহলে সামান্তরিকটা কোথায় আঁকা লাগবে বলতো আমাদের, এই যে এখানে সামান্তরিকটা আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে পি, এটা কি বলতো আমাদের মাইনাস কিউ। তাহলে এদের লব্ধিটা কোন বরাবর কাজ করবে, এই যে কর্ণ বরাবর সামান্তরিকের কাজ করবে এবার লব্ধিটা। তো যেহেতু ওই কোণটা ছিল আমাদের আলফা, তাহলে এই যে কোণটা এটা কি হবে বলতো, 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত, টোটালটা হচ্ছে এক সরল কোণ। যেহেতু এক সরল কোণ, তাই এটা হবে কত বলতো 180 ডিগ্রি। ঠিক আছে, এই পুরোটা কত 180 ডিগ্রি। তাহলে এইটুক যেহেতু আলফা, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস আলফা। তো এবার তাহলে লব্ধি বের করো, তাহলে পি মাইনাস কিউ এর লব্ধির মান সমান কি লিখবো বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যে সূত্রটা আমরা একটু আগে দেখে আসছি, প্লাস 2পি কিউ কস কত বলতো, কস হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে কি হয়ে গেল, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ কস আলফা। কারণ কি কস 180 মাইনাস আলফা সমান কি বলতো মাইনাস কস আলফা, এই জন্য এখানে হয়ে গেল মাইনাস। ঠিক আছে, তাহলে এই যে যদি বিয়োগফলের লব্ধি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে লব্ধির মান বের করতে পারি। ওকে,